হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার দুবাই থেকে ঢাকা আসার জার্নিটা। তো চলুন শুরু করা যাক। আমার গত পার্টে আমি দেখালাম বাসা থেকে কীভাবে এয়ারপোর্ট পর্যন্ত আসলাম আর কার বোর্ড নিয়ে আসতেছি। এখন আমি আছি বোর্ডিং পাসের এখানে। আমার পাসপোর্ট, টিকিট, এভরিথিং সাবমিট করার পর, টিকিট চেকিং করার পরে আমার লাকিজের ট্যাগ বসিয়ে দিয়েছে। আর আমি একটু দুষ্টামি করতেছিলাম বিমানবালার সাথে। ওনাকে জিজ্ঞেস করলাম উনি কোথা থেকে এসেছে। সে বলছে তুমি চেঞ্জ করো। আমি বললাম যে ফার্স্ট ফিলিপাইন্স। সে বললো না, আমি ফিলিপাইন্স থেকে না, ট্রাই করো অন্য একটা দেশের জন্য বলার। তো আমি বললাম ইন্দোনেশিয়া। সে বলছে হ্যাঁ আমি ইন্দোনেশিয়ার। তো ইন্দোনেশিয়ার মানুষগুলো আসলে খুবই খুবই ভালো এবং তারা 100% মুসলিম হয়। তো ওনাকে আমি রিকোয়েস্ট করছিলাম যে আমাকে যেন জানালার পাশে সিট দেওয়া হয়। সে বলছে সমস্যা নাই, একটা সিট বাকি আছে, আমি তোমাকে দিয়ে দিব। তো ওনার সঙ্গে অনেকটা সময় মজা করার পরে আমার লাগেজগুলো চলে গেল বেল্টে অ্যান্ড টিকিট পাসপোর্ট নিয়ে আমি চললাম আমার গন্তব্যস্থল। এখন যাচ্ছি আমি ইমিগ্রেশনে। সো ইমিগ্রেশনে কিভাবে আমি ইমিগ্রেশন করে আপনাদের এখন দেখাবো। সো চলুন যাক। এটি হচ্ছে টার্মিনাল 1, শুধুমাত্র এমিরেটসের যাত্রীদের জন্য। এখানে আদার্স কোনো এয়ারলাইন্সের কোনো বোর্ডিং পাস বা কোনো ধরনের স্পেস নাই। যেহেতু টার্মিনাল 1-এর এরিয়াটা অনেক বিশাল, সো আমাকে অনেক দূর হাঁটতে হবে। সো আর একবার আমার টিকিট এবং পাসপোর্টটা চেকিং করব, দেন আমি ইমিগ্রেশনের জন্য হাঁটতেছি। আর এখানকার ইমিগ্রেশনটা খুবই ইজি, আপনারা চাইলেই একা একা করতে পারেন অটোমেটিক সিস্টেমের মাধ্যমে। পাসপোর্ট স্ক্যান করার পরে ক্যামেরা অন হয়ে যাবে, দেন ফেস স্ক্যান করার পরে আপনাকে বিদায় দেওয়ার জন্য গেটটা খুলে যাবে, যেখানে আমাদের বাংলাদেশের অনেক ভেজাল পোহাতে। সো নেক্সট পার্ট হচ্ছে আপনার সব কিছু চেকিংয়ে দিতে হবে। এটা হচ্ছে সিটি স্ক্যানের মতো। তো ট্রেনের মধ্যে আমার ব্যাগ, পাসপোর্ট যা আছে এভরিথিং, শুধু জামা কাপড় ছাড়া এভরিথিং সব কিছু আপনাকে ট্রেনের মধ্যে দিয়ে স্ক্যানিং করতে হবে। অনেকেই যারা বাইরে ট্যুর দেন তারা তো জানে না, যারা জানেন না তারা তো জেনে নেন। তো এখানে হাতের ঘড়ি থেকে জুতা মোজা সব কিছু খুলে এই ট্রেনের মধ্যে দিতে হবে, দেন এটা স্ক্যানে চলে যাবে। এখানে যদি আপনার কোনো অবৈধ কিছু থাকে সেজন্য আপনাকে একটু ঝামেলা পোহাতে হবে। আমার ব্যাগের ভিতরে একটা ওপেনার ছিল, যেটা কিনা বিয়ার বা অ্যালকোহলের ক্যান খোলার জন্য, আমি জানতাম না। দেন এটার জন্য আমাকে একটু ঝামেলা পোহাতে হয়। আমার পাসপোর্টটা নিয়ে জানি কি করছি, স্ট্যাম্পিং করছে, দেন আমাকে ছেড়ে দিল। আমি এখন চলে যাচ্ছি বিমানের ওয়েটিং রুমের জন্য। তো এয়ারপোর্টটা এতটাই বড়, টার্মিনাল 1, যা ফুল ভিডিওটা আপনারা দেখলে বুঝতে, যেহেতু ভিডিও অনেক লং হয়ে যাবে সেজন্য আমি পুরো ভিডিও দিচ্ছি না। হাঁটতেছি তো হাঁটতেছি, হাঁটার কোনো শেষ নাই। এখানে বাগি চলতেছে। তো ফার্স্ট টাইম আমি বুঝতে পারি না যে বাকিগুলো যে ফ্রি। দেন একজন বললো এগুলো ফ্রি, যে কোনো গন্তব্যস্থল আপনাকে পৌঁছে দিবে। আর এটার জন্য এয়ারপোর্ট না, এটা একটা সুপার মল। ঠিক আছে, এখানে আছে অ্যালকোহল বার। আমি ঢুকলাম দেখতে। এখানে আছে বোম্বে সাফারের অ্যালকোহলগুলো আর নামি দামি বহুত মদ পাওয়া যায় এখানে। এখান থেকে আপনি ক্যারি করতে পারবেন। আর বাংলাদেশি যারা পাসপোর্টধারী আছে তারা ভুলেও এই ট্রাই করেন না, বাংলাদেশ এয়ারপোর্ট গেলে আপনার এগুলো সব রেখে দেওয়া হবে। তো আমি আগে থেকে জানতাম, তো এর জন্য আমি এই দুঃসাহসটা দেখাইনি। এখান থেকে মাল নিয়ে যাবো টাকা দিয়ে, দেন এয়ারপোর্টে রেখে দিব। তো যাই হোক, আপনাদের জন্য একটু দেখানোর জন্য এখানে ঢোকা। তো দেখুন এখানে পেট্রোল সিলভার আছে, কসমো দুবাই, এটা একটা ট্রেডিশনাল শ্যাম্পেইন আর কি। তো দুবাই ট্রেডিশনাল। তো অনেক অহরহ মদ পেয়ে যাবেন এখানে, অনেক অনেক দামি দামি মদ। আর চলুন সামনের দিকে এগোনো যাক। আরও অনেক অনেক শপ আছে। ছেলেরা সবসময় মদের দিকে ছুটে, সো আমিও দিকে ছুটছিলাম। তো আবারও সেই হাঁটতে হাঁটতে জানি না কতটুকু হাঁটতে হবে। মিনিমাম আমাকে আধা ঘন্টা থেকে 45 মিনিট শুরু হাঁটতে হয়েছে। আর কিছু কিছু জায়গায় এলিভেটেড ইউজ করছি। হাঁটতে আর মজা লাগে না, অনেক বড় এয়ারপোর্ট, যা বলে বোঝানো যাবে না। এর থেকেও আরেকটা বড় এয়ারপোর্ট তৈরি হচ্ছে, শেখ জায়েদ এয়ারপোর্ট। এটা এখনো কর্মরত আছে, এখনো কাজ শেষ হয় নাই। তো আমি আবার জিজ্ঞেস ভাই কোন দিকে যাবো, আমি তো রাস্তা চিনতেছি না। হ্যাঁ, তারপরে ভাই বললো যে আরো সামনে যান। তো ঘুরতে ঘুরতে অনেক কষ্টে বিমানের কাছে এসে পৌঁছাইলাম। তো আমাদের এই ফ্লাইটে সৌদি থেকে যারা ওমরা করে আসছিল অনেক যাত্রী ছিল, দেন দুবাইয়ের কিছু যাত্রী ছিল, আরও নানান দেশের এমিরেটসের যাত্রীরা।
তো ভিতরে ঢুকলাম, সেই একটা বাইক, এমিরেটস বলে কথা। ওয়ার্ল্ডের নাম্বার 2 পজিশন আছে বর্তমানে এমিরেটস, আর নাম্বার 1 হচ্ছে কাতার এয়ারলাইন্স। সো বিমানবালা আমার টিকিট চেক করলো, এখন বললো যে আপনি চলে যান একদম লাস্ট মাথায়, একটা রাজকীয়, এগুলো হচ্ছে বিজনেস ক্লাস, আর আমাদের যেহেতু ইকোনমি ক্লাস, আমরা এখন চলে যাব পিছনের সাইডটা। আর এমিরেটসের এই ফ্লাইটটা ছিল A380। এটা এটার ধারণ ক্ষমতাও হচ্ছে 450-র উপরে, আনুমানিক 500-র কাছাকাছি। তো দেখতেই পাচ্ছেন বিমানের সিটগুলো খুবই কমফোর্টেবল এবং অনেক আরামদায়ক, যেটা কিনা ইউএস বাংলা এয়ারলাইন্সের থেকে, মানে ইউএস বাংলা এয়ারলাইন্সের বাসের সিটের মতন, স্পেস খুবই কম পায়া রাখার। তো এমিরেটস বলে কথা, এখানে দেখতে পাচ্ছেন আরামদায়ক সিটগুলো, মুভিং এবং ডিসপ্লে সব কিছুই আছে। আর বিমানটা আসলে অনেক অনেক বড়, অনেক অনেক যাত্রী শূন্যের উপরে চলে যাবে বাংলাদেশের গন্তব্যে। যেহেতু আমার সিটটা একদম লাস্টে ছিল, সেজন্য আমাকে অনেকটু পাড়ি দিতে হবে ভিতর দিয়ে। এখানে উমরার যাত্রীরা আছে অনেক, দাদা দাদিরা দেখতেই পাচ্ছেন। এই যে এই লোকটা, বুঝলাম না উনি কি দেখতেছে, ঘুরা ঘুরা বারবার আমার ক্যামেরার দিকে চাইতেছে। উনি হিসাব মিলাইতে পারতেছে না কি দেখতেছি না কি না। ওই চাচা আবার লগে দিয়ে ঘুমাইতেছে, উনি দেখাই শেষ হইতেছে না, উনি এক করে চাই দিচ্ছে। যাই হোক, চায়া থাকেন চাচা, আমার একটু জায়গা দেন। সামনের লোকটাকে বলতেছিলাম, উনি ডেপটি মেরে দাঁড়ায় রয়েছে, মেজাজটা গরম হয়ে যেতেছিল গা। তারপর বলে এক্সকিউজ মি, দেন সাইড দেওয়ার পরে আমি চলে যাচ্ছি আবার সেই পিছনের সাইড। এটা 3 নম্বর কামরা। হ্যাঁ, এত মানুষের যাত্রী ঢল, আর বাংলাদেশি যাত্রী বইলা কি কমুতা করে রাস্তা ব্লক করে সবসময় খাড়ায় থাকে তাদের স্বভাব। আর সারাক্ষণ বিমানের ভিতরে হাঁটা চলা করে, যেমন বাসা বাড়ি মনে করিয়া জায়গা দেয় না, ঠেলে ঠেলা আমি চললাম সামনের দিকে। দেন আমার সিটটা মনে হয় এখানেই যত সম্ভব। দেন দেখলাম যে না, বিমান বললো একটু সামনে যান। দেখতে দেখতে পাইলাম আমার সিট ডাইন সাইডে। উমা, এদিকে আমার সিটে গিয়ে বয়ে রয়েছে। কাকা সাইড দেন, সাইড দেন, এটা আমার সিট। চশমা খুলেন, আগে সিট দেখেন কার সিট। তারপরে ওরা বললাম বাইরন ভাই, আমি ভিতরে ঢুকবো। দেন আমার মাল সামানা কিছু রাইখা, ব্যাগ, কাঁধের ব্যাগটা অনেক বোঝা, এটা বক্সে ঢুকাই দিলাম, অনেক ওজন। উমা, দেন ঢুকাইলাম, ঢুকানোর পরে আমার সিটে যাই বমু। সিটটা একদম লাস্টে পড়ে গেছে গা। বিমান পিছনে বিমানমালা ওয়েটিং রুম, যেখান থেকে খাবার টাবার সাপ্লাই দেয় সব কিছু। আর দেখছেন তো কি সুন্দর উইন্ডো সিট পেয়ে গেলাম, যেটা নাকি সবার একটা ইচ্ছা, পায় না সহজে। আর আমি সবসময়, আমার তো উইন্ডো সিট লাগবেই। আমি বিমানবালাকে বা কেবিন ক্রুদের বলে, মানে বোর্ডিং পাসের সময় রিকোয়েস্ট করে উইন্ডো সিটটা নিয়ে নিই। তো রানওয়ে থেকে লম্বা সফরের জন্য চললো ঢাকার উদ্দেশ্যে। আমাদের ফ্লাইটের টাইমিং হচ্ছে 4.5 ঘন্টা। আমরা দুবাই এয়ারপোর্ট থেকে ফ্লাই করলাম, টেক অফ করলাম। আর উপর থেকে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এয়ারপোর্ট, স্বপ্নের শহর দুবাই, কতটা সুন্দর উপর থেকে লাগে। সো এখন কথা না বলে আপনারা ভিউটা এনজয় করুন। ধন্যবাদ। এটা হচ্ছে হাফ টুর দুবাই, এগুলো সব হচ্ছে কৃত্রিম লেক, সাগরের মাঝখানে তারা তৈরি করছে। তো তারপরে এখানে মেনু রাখা ছিল, খাবার মেনু। তো আমি ভাবলাম যে কি খাওয়া যায়, দেন আমি চিকেন টিক্কা কাবাব এই মেনুটা সিলেক্ট করলাম, এবং খাবারটা ছিল অসাধারণ ভাই, অসাধারণ। খাবার খেতে খেতে কিছু শট নিয়ে নিলাম। তো এখানে ছিল রসমালাই, সালাদ, ছোলার মতন একটা সালাদ। তো এখানে ওয়াইন আর হচ্ছে কোক। তো 4.5 ঘন্টা ফ্লাইট পরে আমরা ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট, হজরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টের জন্য ল্যান্ড করছি। ছুঁই ছুঁই আকাশ থেকে নামছে, ছুঁই ছুঁই মানে রোড ছুঁই ছুঁই।
এই নেমে গেল আমাদের মাতৃভূমি বাংলাদেশে। তো এই ছিল আজকে আমার জার্নিটা। সবাই জানাবেন কেমন লাগছে। আশা করি ভালো লাগছে। না ভালো লাগলে ভাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো লাগুক আর না লাগুক একটু সাপোর্ট করবেন, দেন যেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। এটা আমার নতুন যাত্রা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।